হাই, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ লার্নিক্সা। তোমরা যারা 11-12 স্টুডেন্ট আছো, তোমরা জানো 11-12 উঠে তোমাদেরকে একটা নতুন ধরনের কবিতা পড়তে হয়, যেটা হলো সনেট, যার বাংলা সমার্থক শব্দ হলো চতুর্দশপদী কবিতা। আজকের ক্লাসে আমরা মেনলি সনেট সম্পর্কেই জানবো। সনেট কোথায় উৎপত্তি হয়েছিল, কে এটা প্রথম লিখতে শুরু করেন, এর কিছু বৈশিষ্ট্য, সমস্তটা আমরা জানবো। দেখো, আমার মনে হয় আমরা যখন একটা নতুন কোনো জিনিস পড়তে যাচ্ছি বা শিখতে যাচ্ছি, তার সম্পর্কে একটা বেসিক কনসেপ্ট আমাদের থাকা ভালো। তাহলে সেটা পড়তে যেমন আমাদের আগ্রহ লাগবে, তেমনই পড়ে সেটা বুঝতেও আমাদের সুবিধা হবে। এই সনেট জিনিসটা কি? সনেট ইজ আ poem of 14 lines written in iambic pentameter and followed a strict প্যাটার্ন। অর্থাৎ সনেট কি? সনেট হলো 14 লাইনের একটি কবিতা, যেটা লেখা হয় আয়াম্বিক পেন্টামিটারে, এবং এটা একটি নির্দিষ্ট তোমার প্যাটার্ন ফলো করে চলে। ওকে, এই আয়াম্বিক পেন্টামিটার জিনিসটা কি, এটা আমি তোমাদের পরে বলছি। আগে সনেটের বেসিক ইনফরমেশনগুলো তোমরা জেনে নাও। এই সনেট শব্দটি এসছে একটা ল্যাটিন ওয়ার্ড সনেটো থেকে, যার অর্থ হলো লিটিল সং, ছোট গান। এই সনেট প্রথম কোথায় উৎপত্তি হয়? 13th সেঞ্চুরিতে ইটালিতে জিয়াকোমো দা লেন্টিনি নামে একজন কবি, তিনি প্রথম সনেট ইনভেন্ট করেন। তিনি প্রথম সনেট লিখতে শুরু করেন 13th সেঞ্চুরিতে। তিনি ছিলেন ইটালির সিসিলি প্রদেশের একজন কবি। কিন্তু তিনি লিখতে শুরু করলেও তখন কিন্তু সনেটটা খুব বেশি পরিমাণে জনপ্রিয়তা লাভ করলো না, বা মানুষজনের কাছে খুব একটা গ্রহণযোগ্য হলো না। তারপরে 14th সেঞ্চুরিতে আরেকজন ইটালিয়ান পোয়েট ফ্রান্সিস পেত্রার্কের নাম আমরা শুনেছি। সেই ফ্রান্সিস পেত্রার্ক যখন এই সনেট লিখতে শুরু করলেন, তার হাত ধরে সনেটটা একটা হাইট অফ সাকসেসে পৌঁছে গেল। মানুষ ভীষণভাবে সনেট পছন্দ করতে শুরু করলো। সেজন্য মনে রাখবে, এই পেত্রার্ককে বলা হয় ফাদার অফ সনেট, সনেটের জনক বলা হয়। তাহলে তাকে সনেটের জনক বলার একটাই কারণ, তার হাত ধরে সনেট জনপ্রিয়তা লাভ করেছিল। তিনি কিন্তু সনেট ইনভেন্ট করেননি, সনেট ইনভেন্ট করেছিলেন জিয়াকোমো দা লেন্টিনি। ঠিক আছে, এই যে ইটালিয়ান সনেট বা পেত্রার্কান সনেট, এই যে মেন সনেটের ফরম্যাট, 13th সেঞ্চুরিতে যে ফরম্যাটটা লেখা শুরু হলো, সেটাই হচ্ছে ইটালিয়ান সনেট বা পেত্রার্কান সনেট। এটা আস্তে আস্তে যেমন মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করলো, স্বাভাবিকভাবেই তখন এটা দুজন ইংলিশ পোয়েট, থমাস ওয়াট আর হেনরি হাওয়ার্ড নামে দুজন কবির হাত ধরে এটা ইংলিশ লিটারেচারেও প্রবেশ করলো, অর্থাৎ ইংলিশে লিখতে শুরু হলো। তারপরে কি হলো? তারপরে ইংল্যান্ডে আসার পরে, ইংলিশ লিটারেচারে আসার পরে বিভিন্ন কবি তারা নিজেদের মতো করে লিখতে শুরু করলেন। এবার যেহেতু সনেটটা তোমার 14 লাইনের কবিতা হতেই হবে, তাই কেউ তো 14 লাইনটাকে 15 লাইন করে দিতে পারলেন না। কিন্তু এর যে একটা স্ট্রিক্ট প্যাটার্ন রয়েছে, নির্দিষ্ট যে প্যাটার্ন রয়েছে, সেটাকে নিজের মতো তারা ভাগ করে নিলেন। এই যে ইটালিয়ান সনেটটা, এটার স্ট্রিক্ট প্যাটার্নটা কি? এর প্যাটার্নটা হলো, এই কবিতাটা দুটো স্ট্যান্ডাতে লেখা হয়, অক্টেভ আর সেস্টেট। অক্টেভ কি? প্রথম 8 লাইনের স্ট্যান্ডাকে বলা হয় অক্টেভ, তারপরে লাস্ট 6 লাইন্স যে স্ট্যান্ডা, সেটাকে বলা হয় সেস্টেট। তাহলে প্রথম 8 লাইনের স্তবকটা হলো অক্টেভ বা অষ্টক, আর শেষের 6 লাইনের স্তবকটা হলো সেস্টেট বা ষষ্ঠক। আর এটার একটা নির্দিষ্ট রাইম স্কিম রয়েছে। রাইম স্কিম জিনিসটা কি? কবিতার ছন্দ। কবিতার ছন্দ দেখো, আমরা ছোটবেলায় পড়েছি, মনে আছে তোমাদের নিশ্চয়ই, যে কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি। এই যে অন্তমিল, কবিতার এই যে অন্তমিল, এটাই হলো কবিতার ছন্দ। ঠিক আছে, এখানে ইটালিয়ান সনেটে সেই তোমার রাইম স্কিমটা কি? এ বিবি এ, এ বিবি এ, এটা গেল অক্টেভ পার্ট। তারপরে সেস্টেটে হচ্ছে সিডি সিডি সিডি। ওকে, তাহলে ফুল এর যে রাইমিং স্কিম, সেটা কি? এ বিবি এ, এ বিবি এ, সিডি সিডি সিডি। ওকে, এটা গেল ইটালিয়ান সনেটের ফরম্যাট। সনেটের ক্ষেত্রে আমাদেরকে মেনলি 2 ধরনের সনেট আমাদের পড়তে হয়, বা জনপ্রিয় সনেট রয়েছে, সেটা হচ্ছে ইটালিয়ান সনেট বা পেত্রার্কান সনেট, আর 2 নম্বর হলো শেক্সপিয়ারিয়ান সনেট। শেক্সপিয়ার যখন সনেট লিখতে শুরু করলেন, তিনি এই যে প্যাটার্নটা 6 আর 8 লাইনের যে প্যাটার্নটা, সেটাকে একটু নিজের মতো চেঞ্জ করে নিলেন। কিরকম ভাবে? তিনি ফরম্যাটটাকে সাজালেন 3 কোয়ার্টেন্স ফলোড বাই আ কাপলেট। তিনি 4 লাইনে 3টে করে স্তবক রাখলেন। কোয়ার্টেন মিনস 4 লাইন স্ট্যান্ডা। ওকে, 4 লাইনের যে স্তবক, সেটাকে বলা হচ্ছে কোয়ার্টেন। তাহলে 3টে কোয়ার্টেন মানে 3 4 12। তারপরে রয়েছে একটা কাপলেট। কাপলেট মিনস একটা কবিতার যে 2 লাইনের স্তবক, সেটা কি বলা হয়? কাপলেট। ওকে, তাহলে 3টে 4 লাইনের স্তবক, 3 4 12, পরে 2 লাইনের একটা স্তবক, 14। ওকে, এবার এখানে শেক্সপিয়ারিয়ান সনেটের ক্ষেত্রে রাইমিং স্কিমটা একটু আলাদা। এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ, জিজি। এটা গেল শেক্সপিয়ারিয়ান সনেটের রাইমিং স্কিম
বা রাইমিং প্যাটার্ন, ছন্দটা। সনেটের ক্ষেত্রে মেনলি কি হয়, প্রথমে কবি একটা প্রপোজিশন আমাদেরকে দেন। প্রপোজিশন মিন্স একটা প্রস্তাব রাখেন। সনেটের ক্ষেত্রে মেনলি কবির যে নিজস্ব অনুভূতি, নিজের মনের ভালোবাসা, দুঃখ, যন্ত্রণা, যে কোনো আবেগ হতে পারে, সেটা প্রকাশ পায় একটা জিনিসকে কেন্দ্র করে বা একটা জিনিসকে ঘিরে। তো প্রথমে তিনি কি করেন, একটা প্রপোজিশন বা একটা প্রস্তাব আমাদের সামনে রাখেন। তারপরে আস্তে আস্তে তিনি তার প্রস্তাবটা সম্পর্কে যুক্তি দিতে শুরু করেন এবং শেষে গিয়ে তিনি একটা কনক্লুশনে পৌঁছান বা একটা ডিসিশনে আসেন যে তিনি কথাটা ঠিক বলেছেন না ভুল বলেছেন। এই যে 9 লাইন অক্টেভ শেষ হয়ে যখন সেস্টেটে আসছে, এই যে 9th লাইন অফ দ্য পোয়েম ইজ কল্ড ভোল্টা, VOLTA, ভোল্টা। ভোল্টা মিনস টার্ন, অর্থাৎ এখান থেকে কবি একটু মোড় নিতে শুরু করেন কবিতার যে ধরন করে, অর্থাৎ তিনি কনক্লুশনের দিকে এগিয়ে যান। সেজন্য এই 9th লাইনটাকে বলা হয় ভোল্টা, VOLTA, ভোল্টা। এই গেল আমাদের মেনলি তোমার সনেটের ফরম্যাট। তাহলে দুটো সনেটের কথা আমরা বললাম, ইটালিয়ান সনেট আর শেক্সপিরিয়ান সনেট। আর একটা কি, এই সনেটের ক্ষেত্রে মনে রাখবে প্রচুর রেটোরিক্যাল ডিভাইস, প্রচুর ইমেজেস, সিম্বলস প্রভৃতি ব্যবহার করা হয়ে থাকে। তো এই গেল সনেটের তোমার বিষয় বা ক্যারেক্টারিস্টিক্স। আর একটা প্রথমে বলার সময় আমি যেটা বলেছিলাম যে ইট ইজ রিটেন ইন আয়াম্বিক পেন্টামিটার। এই আয়াম্বিক পেন্টামিটার বুঝতে গেলে আগে তোমাদেরকে জানতে হবে সিলেবেল। আমরা সিলেবেল কাকে বলে নিশ্চয়ই জানি, অর্থাৎ ইংরাজিতে একটা ওয়ার্ড উচ্চারণ করার সময় সেই ওয়ার্ডটার যতটুকু অংশ আমরা একেবারে উচ্চারণ করতে পারি সেটাকে বলা হয় সিলেবেল। বিভিন্ন ওয়ার্ড বিভিন্ন সিলেবেলের হয়, তোমার মনোসিলেবেল হয়, ডাইসিলেবেল, ট্রাইসিলেবেল, পলিসিলেবেল, বিভিন্ন সিলেবেলিক ওয়ার্ড হয়। এই ওয়ান আয়াম বা ওয়ান ফুট কিভাবে হয়, একটা আনস্ট্রেসড সিলেবেল থাকে, একটা স্ট্রেসড সিলেবেল থাকে। আনস্ট্রেসড সিলেবেলটা কি, শব্দটা উচ্চারণ করার সময় শব্দের যে অংশটাকে আমরা অপেক্ষাকৃত কম জোর দিয়ে এবং কম সময় ধরে উচ্চারণ করি সেটাই হচ্ছে আনস্ট্রেসড সিলেবেল। আর স্ট্রেসড সিলেবেল কি, যে শব্দটা উচ্চারণের ক্ষেত্রে আমরা যে অংশটাকে একটু বেশি সময় নিয়ে এবং বেশি জোর দিয়ে লাউডার একটা মানে একটু জোরে উচ্চারণ করি সেটাকে বলা হয় স্ট্রেসড সিলেবেল। যেমন ধরো আমরা বলতে পারি উদাহরণ দিয়ে বানানা, সেক্ষেত্রে আমরা কি বলবো, বানানা, বানানা। এখানে দেখো বি এ থেকে এন এটাকে একটু জোরে উচ্চারণ করা হচ্ছে, তাহলে এই প্রথম বি এটা হলো আনস্ট্রেসড সিলেবেল, তারপরে এন এটা হলো স্ট্রেসড সিলেবেল। আরেকটা যদি উদাহরণ আমরা বলতে পারি রিপিট, রিপিট, রিটার থেকে আমরা পিটাকে একটু বেশি উচ্চারণ করছি, বেশি সময় ধরে একটু লাউডার উচ্চারণ করছি, তাহলে এই আর ইটা হলো একটা আনস্ট্রেসড সিলেবেল আর তারপরেরটার পিটা হচ্ছে একটা স্ট্রেসড সিলেবেল। এই যে একটা আনস্ট্রেসড সিলেবেল আর একটা স্ট্রেসড সিলেবেল, এই দুটোকে নিয়ে হচ্ছে একটা আয়াম বা একটা ফুট। তাহলে পেন্টামিটার মানে কি, তাহলে পেন্টা মানে আমরা জানি 5, তাহলে অর্থাৎ বলছে কি ওই যে সনেট লেখা হচ্ছে তার একটা লাইনের মধ্যে কটা আয়াম থাকবে, 5টা আয়াম থাকবে। একটা আয়াম বললাম কি নিয়ে তৈরি হবে, একটা আনস্ট্রেসড সিলেবেল, একটা স্ট্রেসড সিলেবেল। তাহলে যদি 5টা আয়াম থাকে সেখানে মোট কটা স্ট্রেসড সিলেবেল থাকবে, 10টা, আর 10টা আনস্ট্রেসড সিলেবেল থাকবে, তাই তো। তো এই গেল আয়াম্বিক পেন্টামিটার। সনেটের ক্ষেত্রে একটা তোমার বলতে পারি মেন ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এর যেমন 14টা লাইন থাকবে তেমন এটা লেখা হবে আয়াম্বিক পেন্টামিটারে। তো এই গেল সনেট সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন। আশা করি এরপর সনেট পড়তে তোমাদের ভালো লাগবে বা তোমরা পড়তে ইন্টারেস্ট পাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে টিউনড।